This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অধীরকে হারিয়ে অনুতপ্ত হুমায়ুন কবির। অন্তত এমনটাই তার গলায় সুর শোনা যাচ্ছে। 24শে লোকসভা ভোটে অধীরকে হারিয়ে ভুল হয়েছে। বিধানসভা ভোটের আগে স্বীকারোক্তি হুমায়ুন কবিরের। 5 বারের সংসদকে হারিয়ে জেলার মানুষ ভুল করেছে, আমরাও ভুল করেছি। এরপর ইউসুফ পাঠানকে গোহারা হারিয়ে ফেরত পাঠাবো তৃণমূলকে হুঁশিয়ারি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। বছরের ভিতরে একবারও আসে না। জিতার পর থেকে একদিনও কোনো বিধানসভাতে মানুষকে দেখা করতে যায়নি। বরঞ্চ আজকে আমরা অনুতপ্ত যে ওর মতো একটা ফালতু লোককে বড় খেলোয়াড় ভেবে তাকে মানুষকে ভোট দেওয়ার জন্য বলেছিলাম। 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে আমি মনে করছি আজকের দিনে মুর্শিদাবাদের মানুষেরও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। সেদিনকে পক্ষে ভোট দিতে বলা আর অধীরের বিপক্ষে ভোট দিতে বলা, আগামী দিনে সেই ভুলের সংশোধন 29-এ আসছে দিন। ইউসুফ পাঠানকে শুধু হারাবো না, বাংলায় একটা গো হারানোর কথা বলা থাকে, সেই গো হারানো হারিয়ে ওকে বড়দায় পাঠিয়ে দিল। তৃণমূলের যুবরাজের ক্ষমতা থাকলে আর নেতৃত্বের ক্ষমতা থাকলে এখানে জিতে। শুনলেন আপনারা হুমায়ুন কবির, তিনি কি বলেছেন তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। মূলত 24শে লোকসভা ভোটে অধীর চৌধুরীকে হারানো ভুল হয়েছে। বিধানসভা ভোটের আগেই স্বীকারোক্তি হুমায়ুন কবিরের। অধীরকে হারিয়ে অনুতপ্ত তিনি। 5 বারের সংসদকে হারিয়ে জেলার মানুষ ভুল করেছে, আমরাও ভুল করেছি। অধীর চৌধুরী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অধীরবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, হুমায়ুন কবির তিনি বলছেন 5 বারের সংসদকে হারিয়ে জেলার মানুষ ভুল করেছে, আমরাও ভুল করেছি। এরপর ইউসুফ পাঠানকে গোহারা হারিয়ে ফেরত পাঠাবো তৃণমূলকে রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এখন সেই মাত্র 26 সাল ভোট আসুক, 29-এ দেখা যাবে। আর আমাকে মানুষের উপর ভরসা করে রাজনীতি করি। মানুষ যেটা করেছে সেটাকে মেনে নিয়েছি, আগামী দিনে মানুষ যেটা করবে সেটাকে মেনে নেব। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আরো একবার জানাই আপনাদেরকে, 24শে লোকসভা ভোটে অধীর চৌধুরীকে হারানো ভুল হয়েছে। বিধানসভা ভোটের আগে স্বীকারোক্তি হুমায়ুন কবিরের। অধীরকে হারিয়ে অনুতপ্ত হুমায়ুন। 5 বারের সংসদকে হারিয়ে জেলার মানুষ ভুল করেছে, আমরাও ভুল করেছি। এরপরে ইউসুফ পাঠানকে গোহারা হারিয়ে ফেরত পাঠাবো তৃণমূলকে হুঁশিয়ারি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের। 24শে লোকসভা ভোটে অধীরকে হারানো ভুল হয়েছে। বিধানসভা ভোটের আগে স্বীকারোক্তি হুমায়ুন কবিরের। আরো একবার আপনাদের শোনায় তিনি ঠিক কি বলেছেন, শুনুন। বছরের ভিতরে একবারও আসে না। জিতার পর থেকে একদিনও কোনো বিধানসভাতে মানুষকে দেখা করতে যায়নি। বরঞ্চ আজকে আমরা অনুতপ্ত যে ওর মতো একটা ফালতু লোককে বড় খেলোয়াড় ভেবে তাকে মানুষকে ভোট দেওয়ার জন্য বলেছিলাম। 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে আমি মনে করছি আজকের দিনে মুর্শিদাবাদের মানুষেরও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। সেদিনকে পক্ষে ভোট দিতে বলা আর অধীরের বিপক্ষে ভোট দিতে বলা, আগামী দিনে সেই ভুলের সংশোধন 29-এ আসছে দিন। ইউসুফ পাঠানকে শুধু হারাবো না, বাংলায় একটা গো হারানোর কথা বলা থাকে, সেই গো হারানো হারিয়ে ওকে বড়দায় পাঠিয়ে দেবো। তৃণমূলের যুবরাজের ক্ষমতা থাকলে আর নেতৃত্বের ক্ষমতা থাকলে এখানে জিতে। আপনারা শুনলেন হুমায়ুন কবির, তিনি অনুতপ্ত এবং তার মধ্যেই তিনি তৃণমূলকে হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলছেন ইউসুফ পাঠানকে এরপরে গোহারা হারিয়ে ফেরত পাঠাবো। এমনকি 24শে লোকসভা ভোটে অধীর চৌধুরীকে হারানো ভুল হয়েছে। বিধানসভা ভোটের আগে স্বীকারোক্তি হুমায়ুন কবিরের। অধীরকে হারিয়ে অনুতপ্ত হুমায়ুন। 5 বারের সংসদকে হারিয়ে জেলার মানুষ ভুল করেছে, আমরাও ভুল করেছি। এরপর ইউসুফ পাঠানকে গোহারা হারিয়ে ফেরত পাঠাবো হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখুন, হুমায়ুন কবির সাসপেন্ড হয়েছেন দল থেকে, এখন যা খুশি বলতেই পারেন, বলছেন। কিন্তু এমন যদি হয় কেউ একটা রাজনৈতিক দল থেকে ধরুন আরেকটা রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরে নতুন রাজনৈতিক দলের নেতাদের পাশে বসে পুরনো রাজনৈতিক দলের সঙ্গে কথা বললো, তাহলে কি হয়? এটাই তো হয়েছে ময়নার দাপুটে বিজেপি নেতা, প্রাক্তন বিজেপি নেতা বলা যেতে পারে চন্দন ঘোষ। তিনি সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন। তার হাতে ঘটা করে পতাকা তুলে দেওয়া হয় চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ। কিন্তু তাদের পাশে বসে তিনি বিজেপিতে থাকাকালীন কার্যত যে সুরে কথা বলছেন সেই সুরেই কথা বলছেন। তিনি বলছেন ময়নায় এখনো লক্ষ্মীর ভান্ডারের 5-6 মাসের টাকা বকেয়া আছে।
নিশ্চয়ই মনে আছে ময়নালি আমি শুরুতেই মন্তব্য আমরা শুনেছিলাম, মহিলারা রাস্তায় নেমেছিলেন, তারা বলেছিলেন যে আমরা বিজেপি করি বলে টাকা পাই না। কুণাল চন্দ্রিমার পাশে বসেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি থেকে আসা ওই নেতা এমনটা বলেছেন। স্বাভাবিকভাবেই বলেছেন যে বাচ্চা এবং গুজিনাতে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়, এটা খুব জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে মায়েরা তাদের রুটি রোজগার মানে একটা মাসিক যে খরচের তালিকা তৈরি করে রেখেছে, টাকাটা বন্ধ হয়ে গিয়েছে, তারা খুব কষ্টের মধ্যে ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি এবং তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুতগতিতে আমাদের এলাকার মায়েরা পাবে। তারা টাকা পেয়েছে, কিন্তু এখনো 5-6 মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি যাতে এই টাকাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। বিডিও অফিস ঘেরাও করলাম, চন্দন মণ্ডলকে দেখা যায়নি। চন্দন মণ্ডলের বউ প্রধান, ওনাকেও দেখা যায়নি ডেপুটেশনে। আমরা ডিএম অফিসে গিয়েছিলাম, ওনাকে দেখা যায়নি, ওনার প্রধানকেও দেখা যায়নি। চন্দন মণ্ডল বরাবরই টিএমসি সাথেই ওঠা বসা লাস্ট 2023 সাল থেকে। 24 সালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও হারাবে বলে বহুত পরিকল্পনা করেছিল। আমরা 10,000 লিখেছিলাম। লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমরা কেস করেছিলাম এবং লক্ষ্মী ভাণ্ডার দিতে বাধ্য হয়েছে এই রাজ্য সরকার। তার জন্য চন্দন মণ্ডল টিএমসি গেলে লক্ষ্মী ভাণ্ডার পাবে, সেটা কোনো বড় ব্যাপার। আমরা কোর্টে কেস করেছি, হাইকোর্টে। হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি এবং হাইকোর্ট লক্ষ্মী ভাণ্ডার ব্যবস্থা করে। দেখুন, যারা রাজনীতি করেন তারা খুব একটা ঘাবড়ে যান না, কোনো পরিস্থিতিও ঠিক সামাল দেওয়ার চেষ্টা করেন। কুণালবাবু কিংবা চন্দ্রিমা ভট্টাচার্যরা পড়ুয়া পলিটিশিয়ান, তারাও সামাল দিয়েছেন কীভাবে। চারটে টেকনিক্যাল কারণে, সেগুলো এই ডিপার্টমেন্টের কোনো টেকনিক্যাল কারণ, কোনো পার্টিকুলার এলাকা বা কোনো বুথ বা কোনো এলাকায় কোনো স্লটে কোথাও কোনো স্কিমের টাকা হয়তো কোথাও দেরি হয়েছে ইত্যাদি, নির্দিষ্ট কোনো এলাকা বলে না, যেখানে ছোটোখাটো যে সব পকেট আছে ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বাচ্চা এবং গজিনা সহ ময়নার তৃণমূল অঞ্চল যেখানেও ক্ষমতা আছে সেখানেও পাই। কিছু ফল্ট থাকার জন্য সেটা দ্রুততার সহিত যাতে পেয়ে গেছে, একটা কিস্তি পেয়ে গেল, কিন্তু প্রক্রিয়া আরও 5-6 মাস বাকি আছে। সেটা কথা বলেছি যে দ্রুততার সহিত সবাই পেয়ে যাবে না। এরকম মনে হচ্ছে যদি ওটা মনে হতো যদি অন্যান্য জিপি না পেত তাহলে হয়তো মনে হতো, সেরকম কিছু না। পরবর্তী কাজে বুঝতে পারলাম যে কিছু টেকনিক্যাল ফল থাকার জন্য এটা হয়েছে, সঠিকভাবে হচ্ছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের পিকচার ওনারা করতে পারবেন না, ওদের এফোর্ট নেই, ওই ক্ষমতাও নেই, অকাতও নেই। আমি বলছি ওনারা এই ছোটখাটো ব্যাংকদের নিয়ে টেলার দেখাতে পারে, পিকচার আমরা দেখাবো, কথা দিচ্ছি। একটু অপেক্ষা করো, 7-10 দিন 15 দিন অপেক্ষা করো, পিকচার আমি দেখাবো তোমাকে। বাবা ওয়েট করো। আর তোমরা পিকচার দেখাতে পারবে না। চন্দন মণ্ডল না এমপি, না এমএলএ, না জেলা পরিষদের মেম্বার, না আমাদের জেলার কোনো জিএস, না সভাপতি, না পঞ্চায়েত, না প্রধান, কেউ না। ইজ নাথিং। বিজেপির একটা কোণে পড়ে থাকা ব্যাংক বলা যেতে পারে। উনি বলেছেন ওনার মতো করে, কিন্তু এখানে যে কোনো বিজেপি আর তৃণমূলের কোনো ভাগাভাগি থাকে না, এটা সারা বাংলা বলি। সুতরাং ওখানে এই যে ঠিকভাবে পরিচালনা করে তারা ঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন কিনা, তারা সেখানে যে দুয়ারে সরকার হয়েছে সেখানে গেছেন কিনা, তারা গিয়েছেন তাদের এখনকার বর্তমান বিধায়ক তাদের পরিচালিত করে নিয়ে গেছে কিনা, এসবগুলো তো না বুঝে বলা যাবে না। এখানে একটাও বাংলার কোনো মেয়েরা বলতে পারবে না যে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোথাও কোনো অসুবিধা হচ্ছে। হতে পারে হয়তো নিশ্চিতভাবে পাবে। আবার উনি এটাও বলেছেন যে পাচ্ছিল না, 6 মাস পরে আবার পেয়েছে, এটাও বলেছেন। শওকত মোল্লা, জগদীশ বসুনিয়ার পর এবার মোদাস্সের হোসেন হুমকি, কিসের হুমকি? সরাসরি হুমকি দিচ্ছেন যে সমস্ত বুথে ভোট মিলবে না সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। এর আগে শওকত মোল্লা বলেছিলেন, জগদীশ বসুনিয়া বলেছিলেন, এবার মোদাস্সের হোসেন বললেন বিধানসভা ভোটে কোনো বুথে হারলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হয়ে যাবে বাংলা আবাসের টাকা।
ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর এলাকায় কর্মী সভা থেকে এই হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা মোদাস্সের হোসেন। শোনাবো আপনাদের। অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, বলিরহাট হেরে রয়েছে তৃণমূল, চালতে বেড়ে তৃণমূল, সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে। তা পরিষ্কার করে তোমাদের সামনে বলে যাচ্ছি, আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। এটা মাথায় রেখে দিও। বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, তখন আমারও কিছু করার থাকবে না। শুনলেন মোদাস্সের হোসেন, তিনি কি বললেন? এটা কিন্তু তিনি একা নন, এটা একটা সিলসিলা চলছে, এটার ধারাবাহিকতা চলছে। এর আগে শাসক নেতাদের মুখে একই কথা শোনা গিয়েছিল, অন্য ঢঙে লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুঁশিয়ারি। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালদাবেরিয়া শালপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছে তোমার। আমাদের এই অঞ্চলে সিএমআর থেকে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করবো আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার বিজেপির ভিক্ষা, তার লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলে, এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সা চাল খাচ্ছে, কন্যাশ্রীর টাকা দিচ্ছে, কৃষক বন্ধুর টাকা নিচ্ছে, আর ভোটটা বন্ধ বলে দিচ্ছে। বড় লেকচার মারছে। আবাসের ঘর সেটার বেলাও আপনারা আগে বরখাস্ত করে বিনা পয়সা চাল খায় আর জয় শ্রীরাম বলে চিৎকার করে, তাই না? এমন দিন আসবে বন্ধু, সেদিন আর জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না, সেদিন জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না। তৃণমূল মানে এই ধরনের কথাবার্তা, তৃণমূল মানে এটা, এই জন্যই তো বাঙালি আর তৃণমূলের পাশে নেই। কালীঘাটের টালিচালা থেকে রাইটার্স অব্দি যাকে মাথায় করে নিয়ে গিয়ে বাঙালি বসিয়েছিল, গত দুটো নির্বাচনের পরে বাঙালি জানে তাকে হারাতে হবে। অন্তত 26-এর নির্বাচন বাঙালির জন্য, পশ্চিমবাংলার জন্য শেষ নির্বাচন, এইরকম জায়গায় মানুষ চলে গেছে। ডু অর ডাই, নাও অর নেভার, এরকম জায়গায় চলে গেছে। যেভাবে হোক, যে কোনো পদ্ধতিতে মানুষ অপেক্ষা করছেন, নির্বাচনের দিন ঘোষণা হবে, তৃণমূলকে হারাতে হবে, পদ্মফুলে ভোট দিতে হবে। আর এবারে আমাদের নজর থাকবে চন্দ্রকোনার দিকে। চন্দ্রকোনায় সেখানে অভিযোগ উঠে আসছে যে সিপিএম করার অভিযোগে আবাসের ঘর পাননি তিনি, অন্তত এমনটাই অভিযোগ করছেন। শাসক দলের বিরুদ্ধে সরকারি প্রকল্পের রাজনীতির অভিযোগ চন্দ্রকোনার সিপিএম কর্মী রঞ্জিত দলুইয়ের। ব্লক প্রশাসনকে লিখিত আবেদন, পরিবারের বঞ্চনার অভিযোগে সরব সিপিএম, দলের কর্মী ঘর না পেলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিএম। আমরা কোনো বাড়ি পাচ্ছি না, আর কেন পাবো না? আমরা তো ভোট দিই, তাও জল পড়ছে, তিরপল মাগলো, তিরপল পর্যন্ত নেই। সেরকম ভাবে ভাবছে যে ওরা অন্য পার্টি করছে। আমি সিপিএম করি। রাবেয়া বিবি তার চক্ষুদানে দুজন দৃষ্টি পেলেন, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু তাজ্জব ব্যাপার হচ্ছে তার ছেলেকে জেলে যেতে হলো। কি অপরাধ? চক্ষুদান, তার মায়ের, মৃত মায়ের চক্ষুদান। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের কাণ্ডে তাজ্জব বনে গিয়েছে গোটা রাজ্যে। মায়ের দান করা চোখে দৃষ্টি পেয়েছেন দুজন। শংসাপত্র দিয়ে ধন্যবাদ জানিয়েছে খোদ জেলা স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল। কিন্তু তারপরে চোখ চুরির দায়ে আমাকে, আমার পরিবারকে জেল খাটতে হলো। 3 দিন পর জামিনে ছাড়া পেয়ে কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে একরাশ
ক্ষোভ উগড়ে দিয়েছেন কৃষ্ণনগরের সমাজকর্মী শিক্ষক আমির চাঁদ সেন। মেডিকেল যেটা পোস্টমর্টম করেছেন, সেই পোস্টমর্টমে রিপোর্টে পেয়েছে যে অনলি কর্নিয়া ছাড়া আর কোনো কিছু হয়নি। তো কর্নিয়ার যে বিক্রি হয়নি বা মেডিকেল কলেজে গিয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, তারা এই মুহূর্তে আমাকে চিঠিটা পাঠিয়েছেন, এই মুহূর্তে পিয়ন দিয়ে গেলেন। তাতে দেখা যাচ্ছে 2 জন অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেয়েছে। সেই চিঠি এইমাত্র আমার হাতে পৌঁছালো। আমার মা যেটা বলেছেন সেটা করেছি, তাতে আমি খুবই গর্বিত। এবার এই সামাজিক কাজ করতে গিয়ে এই যে 2 জন পেয়েছে, 2 জন পার্সন যে আমার কর্নিয়া পেয়েছে মায়ের, তারা জানলো না যে এটার জন্য আমার প্রতি কতটা ঝড় যাচ্ছে। কোতোয়ালি থানার আইসি উনি ভালো করে জানুক যে এটা আমি কতটা চুরি করেছি আর উনি কতটা চুরি করেছেন, সেটা উনি দেখুক। কে চোর আপনাদের মাধ্যমে দেখছে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন, দেখার পরে উনি দেখবেন যে তাহলে চোরটা কে। সেই চোরের এগেনস্টে উনি যথাযথ ব্যবস্থা নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই। মামলা যদি প্রত্যাহার না করা হলো তাহলে ন্যায়টা কোথা থেকে আসবে? মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। দেখুন, পুলিশ এখানে অন্যায় করেছে। রাত্রি 8টার সময় তার মহিলাদেরকে গ্রেপ্তার করেছে। সন্ধ্যের পরে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যায় না। 7 বছরের কম সাজা এমন অভিযোগ এলে কাউকে তদন্ত না করে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে না দিয়ে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া গ্রেপ্তার করা যায় না। এখানে পুলিশ কোনো আইন মানেনি, সমস্ত আইন লঙ্ঘন করেছে, ন্যায় বিচার লঙ্ঘন করেছে, অন্যায়ভাবে দলদাসের একটা ভূমিকা পালন করে রাজনৈতিক ষড়যন্ত্রে একটা পরিবারকে এইভাবে 3 দিন ধরে জেলে পচিয়ে রাখলো। তার সামাজিক মর্যাদা কিভাবে নষ্ট করলো, এর ক্ষতিপূরণ কিভাবে হবে? কোন সরকার এই ক্ষতিপূরণটা দেবে? কাজে এবং শুধু তাই নয়, যে অঙ্গদান আন্দোলনের যে ক্ষতিটা হলো, চক্ষুদান আন্দোলনের যে ক্ষতিটা হলো, সেই ক্ষতি কি করে পূরণ হবে? প্রয়াত মায়ের চক্ষুদান করে চরম হেনস্থার শিকার হতে হলো সমাজকর্মী আমির চাঁদ সেন। কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। আইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন সমাজকর্মী। দাবি করেছেন যে কার্যত আমির অন্ধকারে রেখে গ্রেফতার করা হয়েছিল। গ্রামের কয়েকজন কালকে আমি আনতে যাচ্ছি, তুই বাড়ি আয়। ও বলছে না মা, আমি এখন কদিন যাবো না, আমার খুব ভয় করছে, যদি আমার চোখটা ওরা তুলে নেয়। স্বাস্থ্যসাথী বাধ্যতামূলকভাবে নিলেই বেসরকারি হাসপাতালে ছাড় পাবে। স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করালে ছাড় মিলবে নির্মাণ সম্প্রসারণ। মহাসভাপতি সায়ন্ত ভট্টাচার্য, সায়ন্ত, এই ছাড়টা কিভাবে মিলবে? দেখো, মূলত আজকে কলকাতা পুরসভার বাজেটে প্রস্তাবিত পাশ করা হয়েছে যে বাজেটের প্রস্তাব কাজে স্বাস্থ্যসাথী যারা স্বাস্থ্যসাথী যে হাসপাতাল বা হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলো নেবে তাদেরকে বিল্ডিং রুম এফআইআর এর ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। অর্থাৎ স্বাস্থ্যসাথী অনেক হাসপাতাল নিচ্ছে না, সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং যার থেকেই এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয় যাতে স্বাস্থ্যসাথী প্রত্যেকটা হাসপাতাল বেসরকারি হাসপাতাল নেয়। তার জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন থেকে বাজেট প্রস্তাবে পাশ করানো হয়েছে যে এখন থেকে যদি কেউ স্বাস্থ্যসাথী কার্ড নেয় বাধ্যতামূলকভাবে তাদের এফআইআর এ ছাড় দেওয়া হবে। আগামী দিনে তাদের নির্মাণগুলো সম্প্রসারিত করতে গেলে তাদের অনেকটাই সুবিধা মিলবে এবং ছাড়ের ক্ষেত্রে অনেক নিয়ম থাকলেও তাদের সেক্ষেত্রে নিয়মের মধ্যে থাকতে হবে না, অনেক ক্লিয়ারেন্স দ্রুত পাবে বলে পুরসভা সূত্রে খবর। ধন্যবাদ সায়ন্ত। মেসিকাণ্ডের 2 মাস পর আবারও বল গড়াবে যুবভারতীতে। আগামীকাল আইএসএল এর বোধন, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে মোহনবাগান।
দুই প্রধানের বেশ কয়েকটি ম্যাচ হবে যুবভারতীতে। কর্মব্যস্ত পূর্ত দপ্তরের কর্মীরা। টানেলের কাজ শেষ হয়ে গিয়েছে, চলছে বাকেট সিট বসানোর কাজ। গ্যালারির লোয়ার টিয়ারে কাজ বাকি রয়েছে। আইএসএল এর ম্যাচগুলোকে নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারির মধ্যে যুবভারতীকে পুরোপুরি আগের অবস্থায় ফেরাতে চান কর্মীরা। মাঠের ভেতরের হাল, গ্যালারির ছবি খতিয়ে দেখল TV9 বাংলা। সবকিছু সামলে আবারও বল গড়াতে শুরু করছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। 13 ডিসেম্বর 2025 কলকাতা সফরে এসেছিলেন লিওনেল মেসি, আর তার সফর সঙ্গী ছিলেন লুইস সুয়ারেস আর রড্রিগো ডি পল। কিন্তু সেদিন লন্ডভন্ড হয়ে গেছিল কলকাতার এই যুবভারতী ক্রীড়াঙ্গন। লিওনেল মেসিকে পর্যাপ্ত সময় না দেখতে পাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মাঠে আসা দর্শকরা। উন্মত্ত দর্শকরা সেদিন মাঠে বাকেট যে সিট রয়েছে সেই বাকেট সিট ছুঁড়ে ফেলেছিলেন, এবং শুধু তাই নয়, কার্যত লন্ডভন্ড আকার ধারণ করেছিল এই যুবভারতী ক্রীড়াঙ্গন। ধ্বংসস্তূপের চেহারা দেখা গেছিল কলকাতার এই অন্যতম প্রধান ফুটবল স্টেডিয়ামে। এবং তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল ইনভেস্টিগেটিভ একটা টিম তৈরি করেছিলেন। এবং শুধু তাই নয়, এই যুবভারতী ক্রীড়াঙ্গনকে হাল ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। শনিবার থেকে আবারও বল গড়াতে শুরু করছে এই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। আইএসএল এর উদ্বোধনী ম্যাচ, এবং আইএসএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান আর কেরালা ব্লাস্টার্স। এখনো পর্যন্ত যে লোয়ার টিয়ারে গ্যালারিগুলো আছে, সেই যে লোয়ার টিয়ারে গ্যালারিগুলো যেখানে বাকেট সিট ভেঙে ফেলা হয়েছিল বা ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছিল মাঠের মধ্যে, সেই বাকেট সিটগুলো এখনো সবকটা বাকেট সিট এখনো ঠিক মতো লাগানো হয়নি। এখনো সেই অংশের কাজ বাকি রয়েছে। তবে মিডল টায়ার এবং আপার টায়ার সে জায়গায় কিন্তু দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন, এবং যুবভারতী ক্রীড়াঙ্গন অনেকটাই সুস্থ। ক্যামেরায় সুদেবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।